না চিনি ক্যারামেল করার ঝামেলা, না দীর্ঘ প্রতীক্ষা। দই বসবে মাত্র 15 মিনিটে। তার সঙ্গে অ্যাড করব এমন একটা উপকরণ যাতে দই না বসার কোনো রিস্ক তো থাকবেই না, এমনকি দইয়ের স্বাদও হবে অতুলনীয়। ভাপা মিষ্টি দই বানানোর জন্য সবার প্রথমে এখানে দুধটাকে জাল দিয়ে নেব। তার জন্য পাত্রে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, যাতে কোনোভাবে দুধটা নিচে না লেগে যায়। আর নিয়ে নিয়েছিলাম এখানে প্রায় 1/2 লিটার পরিমাণে দুধ। আমি পাত্রটা এখানে একটু বড় মাপেরই নিয়েছিলাম, যাতে দুধটা কোনোভাবে উতলে না পড়ে। এখানে দুধটাতে একটা বয়েল আসুক, ততক্ষণে অন্যদিকে আমরা টক দইয়ের জলখানা ঝরতে দিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 5 চা চামচ মতো টক দই, মানে 1/2 লিটার দুধের জন্য এখানে 5 চা চামচ মতো আমি টক দই ব্যবহার করেছি। টক দইটা বেশ খানিকক্ষণ থাক, জল ঝরুক, ততক্ষণে আমাদের অন্যদিকে দুধটাও কিন্তু একটা বয়েল চলে এসছে। দুধটাকে এখানে প্রথমেই যে ফুটিয়ে খুব বেশি ঘন করতে হবে বা রিডিউস করতে হবে তেমনটা নয়। আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করেছি, আর সেই দুধটাকে প্রথমে 2 বার মতো ফুল বয়েল আমি করে নিয়েছিলাম। এরপরে একটার পর একটা যে আমরা উপকরণগুলো মেশাতে থাকবো, তার সঙ্গে সঙ্গে দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হতে থাকবে। আর দুধটাকে যদি এইভাবে হাতার সাহায্যে ডেবে ডেবে একটুখানি করা হয়, মানে ফোটানো হয়, তাহলে দুধের ঘনত্বটাও কিন্তু বেশ খানিকটা বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করো দুধটাকে স্থির না রেখে এইভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিতে। 2 বার ফুল বয়েল আসার পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব মিষ্টি এবং কালার দুটোর জন্যই এই গুড়ের বাতাসা। তার ফলে আমাদের চিনি ক্যারামেল করারও কোনো ঝামেলা থাকবে না, চটপট দইখানা বসে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 100 গ্রামের থেকে একটু বেশি বাতাসা, মানে 1/2 লিটার দুধের জন্য আমি প্রায় 110 গ্রাম মতো এখানে বাতাসা ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দিলাম 2খানা মতো ছোট এলাচ ফ্লেভারের জন্য। তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো। এলাচের মুখটা একটুখানি ফাটিয়ে দিলাম, আর এরপর এটাকে ভালোভাবে মিক্স আপ করে নেব, যাতে বাতাসাগুলো ভালোভাবে গলে যায় আর এলাচের ফ্লেভারটাও ভালোভাবে দুধের মধ্যে চলে আসে। তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা 100 গ্রামের জায়গায় 150 গ্রামও কিন্তু বাতাসা এখানে ব্যবহার করতে পারো। আর দেখো বেশ সুন্দর একটা কালার কিন্তু এর মধ্যেই চলে এসছে, তবে এই কালারটা কিন্তু আর একটুখানি পরে ডার্ক হয়ে যাবে। এলাচ আর বাতাসাটা দিয়েও মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর এরপরে এর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করব একখানা গুঁড়ো দুধের প্যাকেট। জাস্ট 10 টাকা দামের একখানা গুঁড়ো দুধ, যার মধ্যে থাকে 20 গ্রাম পরিমাণে দুধ। ওই একটা প্যাকেটই কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম। আর গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর দুধটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স আপ করার পর এটাকেও আমি মিডিয়াম টু লো ফ্লেমে আরও একবার ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, ফুল বয়েল আনিনি, আমি একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। দেখো দুধটাও কিন্তু এখানে বেশ খানিকটা ঘন হয়ে একটু পরিমাণে কমেও এসছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর দুধটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। তবে এখানে ঠান্ডা করারও কিন্তু একখানা প্রসেস আছে, মানে দইটাকে যদি ভালোভাবে বসাতে চাও, সেক্ষেত্রে দুধটাকে নিজের মতো ঠান্ডা হতে দিলে চলবে না। মাঝে মাঝে এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে একটু ডেবে ডেবে ঠান্ডা করে নিতে হবে। দুধের পরিমাণ যদি অনেকটা বেশি থাকে, তোমরা কোনো বড় জলের পাত্রের মধ্যে দুধটাকে বসিয়ে এইভাবে ঠান্ডা করে নিতে পারো। আমার যেহেতু দুধের পরিমাণটা কম ছিল, তাই আমি আর জলের পাত্রে বসাইনি। তবে এইভাবেই মাঝে মাঝে হাতার সাহায্যে একটুখানি ডেবে ডেবে ঠান্ডা করে নেব। তার ফলে দুধের মধ্যে কিন্তু একটা বাবলসও তৈরি হবে। অন্যদিকে টক দইয়েরও জল আমাদের ঝরে গেছে। মোটামুটি 20-25 মিনিট মতো রেখেছিলাম, তাতে দেখো টক দইয়ের জলটা আমাদের ঝরে গেছে। এবার এই দইটাকে খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নেব। এখানে তোমরা শুধু টক দই ছাড়া যদি মিষ্টি দই বসানোর ক্ষেত্রে মিষ্টি দইয়ের ছাঁচ ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো টেস্ট হবে, কালারটাও বেশ ভালো আসবে। তবে আমার কাছে মিষ্টি দইয়ের ছাঁচ ছিল না, আমি শুধু টক দই ব্যবহার করেছি। এতেও কিন্তু দইখানা হয়েছিল খেতে দারুণ টেস্টি। আর এর সঙ্গে মেশাবো এমন একটা উপকরণ যার ফলে এর টেস্টটা তো বাড়বেই, সঙ্গে সঙ্গে খেয়ে বলবে যে এই দইখানা দোকানের থেকেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখান থেকে আমি 1 চামচ মতো দই সরিয়ে নিচ্ছি, যে পাত্রের মধ্যে আমি দই বসাবো সেই পাত্রের মধ্যে। আর বাকি যে 4 চামচ মতো দই রইল, তার সঙ্গে অ্যাড করে দেবে এখানে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। জাস্ট 1 চামচ কর্নফ্লাওয়ারেই করে দেবে কিন্তু একদম কামাল। দই যেমন না বসার কোনো রিস্কও থাকবে না, তার সঙ্গে সঙ্গে দইয়ের টেস্টও হবে অসাধারণ। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। স্বল্প সময়ে ভাপা দই বানাতে চাইলে অবশ্যই কিন্তু এই সিক্রেট উপকরণটা ব্যবহার করো।
অন্যদিকে দুধটাকেও কিন্তু আমি মাঝে মাঝে এইভাবেই ডেবে ডেবে ঠান্ডা করে নিচ্ছিলাম। এইভাবে যদি করে থাকো তাহলে দেখবে দুধের মধ্যে একটা সুন্দর বাবলস তৈরি হবে। এর আগে আমি যখন তোমাদের সাথে আম দইয়ের রেসিপি শেয়ার করেছি তখনও কিন্তু দেখিয়েছি দই ভালো বসানোর জন্য দুধটাকে কিভাবে ঠান্ডা করতে হবে। দুধটা যখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে আসবে তখন মোটামুটি 2.5 হাতা মতো দুধ আমি ছেঁকে নিয়ে নেব ওই কর্নফ্লাওয়ার মেশানো দইয়ের মধ্যে। আমি ছেঁকে নিচ্ছি এই কারণে যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। দেখো বন্ধুরা, গুঁড়ো দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে মিক্স আপও হয়নি, যার ফলে যেটুকু লাম্পস ছিল ছেঁকে নেওয়ার ফলে সেটা কিন্তু আর এই দুধের মধ্যে যাবে না। এরপর সেটাকেও খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। তবে এই কর্নফ্লাওয়ার মেশানো দইটাকে কিন্তু ডিরেক্টলি ওই দুধের সাথে মেশাবো না। প্রথমে কিছুটা দুধ নিয়ে এটাকে মিক্স আপ করে ইকুয়াল টেম্পারেচারে নিয়ে এসে তারপরেই কিন্তু এটাকে মেশাবো। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্যদিকে দুধটাও দেখো আমাদের ম্যাক্সিমামই প্রায় বলতে পারো 90% মতো ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা একটুখানি গরম থাকবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায়। এরপরে আমরা এর মধ্যে ওই কর্নফ্লাওয়ার মেশানো যে দুধটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা, আর সেটাকে দিয়েও খুব ভালোভাবে একবার মিক্স আপ করে নেব। আর শুধু মিক্স আপ করলেই চলবে না, এমনভাবে মিক্স আপ করতে হবে যাতে এর মধ্যে সুন্দর সফট বাবলস তৈরি হয়। যত ভালো বাবলস আসবে দইও কিন্তু ততটাই ভালো বসবে। মিষ্টি দইয়ের ছাঁচ ছাড়াও এই দইখানা কিন্তু এতটাই সুস্বাদু হবে যেটা কিন্তু দোকানের দইয়ের স্বাদকেও হার মানাবে, আর সেটা অবশ্যই না বানালে বুঝতে পারবে না। দেখো সুন্দর সফট বাবলস এর মধ্যে চলে এসছে। আর যেহেতু দইটা আজ আমরা স্টিমে বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ জল, বসিয়ে দেবো একখানা স্ট্যান্ড, সেটাকে আমি উল্টো করে বসিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আর একটুখানি জল দেওয়া যাবে, তবে কোনোভাবে দইয়ের বাটির সারফেস যেন জলে না টাচ করে, তার জন্য এখানে দিয়ে দিলাম একটা জালিদার প্লেট। কড়াইটা এখানে গরম হোক ভালোভাবে, ততক্ষণে আমরা অন্যদিকে দুধটা রেডি করে নিই। আর যে বাটির মধ্যে আমি 1 চামচ মতো দই নিয়েছিলাম, মানে ফ্যাটানো টক দইটা, সেটাকেও এখানে ভালোভাবে গ্রিস করে নেব। তোমরা যদি এটা মাটির পাত্রে বসাতে চাও সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মাটির পাত্রটাকে প্রথমে জলে ধুয়েও না, একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিয়ে তারপর তার ভেতর দইটাকে গ্রিস করে একইভাবে কিন্তু তোমরা দইখানা বসিয়ে ফেলতে পারো। ভালোভাবে বাটির মধ্যে গ্রিস করে নেওয়ার পর এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই দুধটা, মানে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা। কর্নফ্লাওয়ার মেশানো দুধটা কিন্তু কর্নফ্লাওয়ারের জন্য বেশ খানিকটা ঘন হয়ে গেছে, তার জন্য ছাঁকনির সাহায্যে যখন ছাঁকবে তোমরা চাইলে কিন্তু বড় ছাঁকনিও ব্যবহার করতে পারো। এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ছাঁকতে হবে, নইলে কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আর যেহেতু আমি অলরেডি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি তার ফলে ছেঁকে নিলে এলাচের দানাটাও যাবে না, আর তার সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধের কোনো রকম লাম্পস যদি থাকে সেটাও কিন্তু দুধের মধ্যে যাবে না, তার ফলে দইটাও কিন্তু পারফেক্টলি বসবে। দেখো কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধের যেটুকু লাম্পস ছিল সেটা কিন্তু একদম আলাদা করে দিলাম। আর এই দুধটাকেও হালকাভাবে একটু হুইস্কারের সাহায্যে নাড়াচাড়া করে একটু সফট বাবলস তৈরি করে নেব, কারণ বাবলস থাকলে দই কিন্তু খুব ভালোভাবে বসে। দেখো দুধের মধ্যেও কিন্তু হালকা বাবলস চলে এসছে, দুধটাও কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। অন্যদিকে কড়াইটাকেও কিন্তু আমরা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব, তারপর বসিয়ে দেব ওই দুধের পাত্রখানা, ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো একখানা প্লেট। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে হতে দেব 15 মিনিটের জন্য। আর কড়াইয়ের ঢাকার গায়ে যে হোলটা ছিল সেটাকেও কিন্তু আমি পেপারের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। একদম লো ফ্লেমে 15 মিনিট হওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। তবে এখনই কিন্তু এটা নামাবো না, ঠিক এই একই অবস্থায় স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 1 ঘন্টার জন্য। গ্যাসের ফ্লেম অফ করে ওই রকম স্টিমের অবস্থাতেই 1 ঘন্টা রাখার পর এরপরে আমরা দইখানা নামিয়ে নেব। দইয়ের বাটিখানা কিন্তু এখনও বেশ ভালো গরম আছে। আমি তোমাদেরকে দেখাই দইখানা কেমন বসেছিল। দেখো বন্ধুরা, দইখানা তো বসেছে ঠিক কথা, কিন্তু ওপরের লেয়ারটা দেখে বোঝা যাচ্ছে দইটা কিন্তু এখনো পারফেক্টলি সেট হয়নি। আর তার জন্য এটাকে রেফ্রিজারেটরে রেখে দেবো 3 ঘন্টার জন্য। তোমরা যদি ফ্রিজারে রাখো তাহলে 2 ঘন্টা রাখলেও কিন্তু চলবে। 3 ঘন্টা রাখার পর বন্ধুরা এরপর দেখো দইখানা কত সুন্দর পারফেক্টলি সেট হয়েছে। ওপরে যেমন একটা সুন্দর শাইন এসছে তেমন সুন্দর কালারও এসছে, পারফেক্ট একটা টেক্সচার। তার সঙ্গে সঙ্গে দই কিন্তু কোনোভাবেই কোনো দিক থেকে নড়ছে না, একদম পারফেক্টলি কিন্তু দইটা সেট হয়ে গেছে। ইনস্ট্যান্ট যদি মিষ্টি দই খাওয়ার ইচ্ছা থাকে আর হাতে যদি থাকে 3 থেকে 4 ঘন্টা সময়, তাহলে বাড়িতেই কিন্তু অনায়াসে ভীষণই কম উপকরণে বানিয়ে ফেলতে পারবে ভাপা দইখানা। তবে অবশ্যই ওই সিক্রেট উপকরণটা কিন্তু ব্যবহার করো।
দইটা দেখে আশা করি বুঝতেই পারছো যে দইয়ের টেক্সচারটা কতটা স্মুথ আর কতটা ক্রিমি হয়েছে। আর খেতেও কিন্তু হয়েছিল এতটাই টেস্টি যে দোকানের দইয়ের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাই বন্ধুরা, আমার মুখের কথায় বিশ্বাস না করে কোনো একদিন ঠিক এইভাবে ট্রাই করে দেখো। কোনো রকম চিনি ক্যারামেল করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মিষ্টি ভাপা দই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিখানা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, দইটা থেকে কিন্তু তখনও পর্যন্ত কোনো রকম জল কাটেনি। তাই রেসিপিখানা অবশ্যই ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল।